আসসালামু আলাইকুম। রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি নুসরাত বিনতে আলম ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ের পাঠ 3 ও 4 নিয়ে। এর আগের ক্লাসগুলোতে তোমরা পাঠ 1 এবং 2 এর বিষয়বস্তু নিয়ে পড়েছো। আজকে 3, 4 পড়ার আগে আমি তোমাদের সাথে একটু মনে করিয়ে দেব, তোমাদের সাথে আলোচনা করব যে পাঠ 1 আর 2 এ তোমরা কোন বিষয় নিয়ে আলোচনা করেছিলে। কারণ ঈদের পরে, ঈদের ছুটির পরে আজকে কিন্তু তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। ঠিক আছে, আমাদের পঞ্চম অধ্যায়ের বিষয়বস্তু হলো বাংলাদেশের সমাজ। আমাদের এই সমাজ এই প্রাচীনকাল থেকে কিভাবে আজকের এই আধুনিক সমাজে পরিণত হয়েছে এবং এই ধাপগুলো নিয়ে আমাদের এই অধ্যায়ে আলোচনা হয়েছে। এই পাঠ 1-এ প্রথমে তোমরা পেয়েছো সমাজের ধারণা, অর্থাৎ সমাজ কি। সমাজ হলো একটা মানব গোষ্ঠীর সমন্বয়, অর্থাৎ একদল মানুষের দল বা একটা গোষ্ঠী। তারা হয়তো কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যে বা কোনো নিজেদের প্রয়োজনে একতাবদ্ধ হয়ে থাকছে, এইটাই হলো সমাজ। অর্থাৎ আমরা এখানে এক কথা এটা বলতে পারি যে নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্য মিলেমিশে থাকা বা একতাবদ্ধ হয়ে থাকা, দলবদ্ধ হয়ে থাকা মানব গোষ্ঠী হলো সমাজ। তাহলে সমাজের এখানে ধারণার ভিতরে আমরা দেখছি যে সমাজের 2টা বৈশিষ্ট্য থাকবে। একটা হলো একতাবদ্ধ হয়ে থাকবে তারা, বা দলগত হয়ে বা দলবদ্ধভাবে থাকবে। আর 2 নম্বর হলো তার পিছনে একটা কারণ থাকবে, অর্থাৎ তাদের নিজেদের প্রয়োজন মেটানোর জন্য বা নিজেদের কোনো সুবিধার জন্য তারা এই একতাবদ্ধ হয়ে থাকবে। এটা হলো সমাজের 2টা বৈশিষ্ট্য। হ্যাঁ, এরপরে পাঠ 2-এ ছিল সমাজ জীবনের প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব। কোন জায়গার সমাজের মানুষের জীবনযাত্রা কেমন হবে, তাদের পেশা কেমন হবে, তাদের ঘর বাড়ি কেমন হবে, তারপরে তাদের আচার আচরণ কেমন হবে, সব কিছুই কিন্তু নির্ভর করে ভৌগোলিক অবস্থার উপরে বা প্রাকৃতিক যে পরিবেশ সেটার উপরে। যেমন ধরো, যেখানে খুব ঠান্ডা পড়ে সেখানকার মানুষ গরম কাপড় চোপড় পরবে। যেখানে অনেক নদ নদী আছে সেখানকার মানুষ ওই নদীর উপরে নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করবে। তারপরে মনে করো কোনো এলাকায় ভূমিকম্প বেশি হয়, ভূমিকম্প প্রবণ এলাকায় তারা কি করবে, ঘর বাড়ি এমনভাবে তৈরি করবে যেন সেটা খুব হালকা জিনিস দিয়ে তৈরি হয় বা সেটা তৈরি করতে তাদের সহজ হয়, তাদের সময় কম লাগে। এরকম এইভাবে দেখা যায় যে ভৌগোলিক এবং প্রাকৃতিক পরিবেশের উপরে আমাদের সমাজ জীবন যথেষ্ট নির্ভরশীল। এই ছিল আমাদের গত পাঠের আলোচনার বিষয়বস্তু। এখন আমরা চলে আসছি পৃষ্ঠা 42। আমি এখানে দেখো লিখেছি, তোমাদের যদি পরবর্তীতে অসুবিধা হয়, মানে ক্লাস শুরু করার পরেও অনেক সময় দেখা যায় যে একটু লেটে যারা জয়েন করে তাদের জন্য অসুবিধা হয়, বারবার জিজ্ঞেস করতে হয়। এজন্য আমি এখানে একবারে লিখে দিয়েছি পৃষ্ঠা 42, অধ্যায় 5, পাঠ 3, 4। তোমরা সবাই প্রথমে বইটি খুলবে সামনে, আর হাতে একটা অবশ্যই পেন্সিল রাখবে। পেন্সিল রাখতে বলেছি এই কারণে যে আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আন্ডারলাইন করব, আর এই আন্ডারলাইনগুলো যেন আমাদের বইকে নষ্ট করে না ফেলে, বা আমাদের ভুল বশত কোনো যদি অন্য জায়গায় দাগ দিয়ে ফেলি সেটাকে যেন আমরা ইরেজ করতে পারি, মুছে ফেলতে পারি। এই জন্য একটা পেন্সিল সবসময় তোমরা ক্লাস করার সময় কাছে রাখবে। আর অবশ্যই স্কুলের যে খাতা আছে, নির্ধারিত খাতা, সেটাও রাখবে এবং সেখানে বিষয়বস্তু সহ কোন অধ্যায় কোন পাঠ এই জিনিসগুলো উপরে লিখে দেবে। তাহলে আসো, প্রথমে এখানে কি আছে আমরা বইয়ের ভাষাগুলো পড়ে ফেলি। সমাজ বিকাশের বিভিন্ন স্তর: শিকার ও খাদ্য সংগ্রহ, উদ্যান কৃষি ও পশুপালন সমাজ। মানে সমাজ বিকাশের বিভিন্ন স্তর যদি আমরা ভাগ করি তাহলে সেখানে আমরা 6টা স্তর পাই। সমাজ বিকাশের স্তর 6টি। আমরা আজকে সেখানে প্রথম 3টা নিয়ে আলোচনা করব। তাহলে সমাজ বিকাশের বিভিন্ন স্তর। সমাজ বিকাশের বিভিন্ন স্তর, মানে ধাপে ধাপে আজকের এই সমাজে আমরা কিন্তু উপনীত হয়েছি।
আমরা কিন্তু প্রথম থেকেই এই ধরনের সমাজে বসবাস করতাম না, বা আমাদের দেশের আমাদের সমাজের মানুষ কিন্তু এভাবেই জীবিকা নির্বাহ করতো না, এভাবে জীবনযাপন করতো না। ধীরে ধীরে আমাদের এই সমাজে আমরা উপনীত হয়েছি, অর্থাৎ বৈজ্ঞানিকভাবে বলো, বিভিন্ন দিক থেকে আমরা অনেক এগিয়ে গিয়েছি, যার ফলে আমাদের জীবনযাত্রাটাও কিন্তু অন্যরকম হয়েছে, আমাদের সমাজ জীবন অনেক উন্নত হয়েছে। তাই এই যে প্রথম থেকে আদিম যুগ থেকে এই পর্যন্ত এই স্তরগুলোকে আমরা মূলত 6টি ভাগে ভাগ করেছি। হ্যাঁ, আমাদের সমাজ বিকাশের স্তর 6টি। এখন এর থেকে আমরা যদিও আজকে প্রথম 3-4 পাঠে প্রথম 3টা স্তর নিয়ে আলোচনা করব, কিন্তু আমরা নামগুলো আগে জেনে নিই। একটা প্রথম হলো শিকার ও খাদ্য সংগ্রহ দিক। শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক। প্রথম স্তরটা হলো শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক। সমাজ পরিবর্তনশীল। আজকের দিনে আমরা বাংলাদেশের যে সমাজকে দেখছি, আগের দিনে সমাজ কিন্তু এরকম ছিল না। আজকের সমাজ দীর্ঘকালের বিকাশ ধারার ফল। বিকাশ ধারা মানে কি? বিকাশ হয়েছে, ধীরে ধীরে বিকাশ হয়েছে, এবং সেই সময়টা হলো দীর্ঘ সময়, অনেক সময় ধরে আজকের এই সমাজে আমরা পৌঁছেছি। তো সমাজ কিন্তু পরিবর্তনশীল। আজকে যে আমরা সমাজে পৌঁছেছি, আমরা এটা আধুনিক সমাজ বলছি, কিন্তু তারপরেও আমরা কিন্তু এখানে থেমে নেই। আমাদের যে আরও বিকাশ করার যে প্রয়াস, আমাদের যে ইচ্ছা বা আমাদের যে চেষ্টা, সেগুলো কিন্তু কিছুই থেমে নাই। আমরা এগুলোকে নিত্য নতুন করার জন্য সবসময় কাজ করে যাচ্ছি। তো সমাজ হলো পরিবর্তনশীল। যে সমাজ আগে ছিল, আজকে সেই সমাজ নেই, এবং অবশ্যই আজকে যে সমাজ আছে সেই সমাজ কিন্তু আগামীতে অনেক পরিবর্তন হবে। আজকের সমাজ দীর্ঘকালের বিকাশ ধারার ফল। কালে কালে জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে পুরনো সমাজ দ্রুত পরিবর্তন হয়ে এ কালের আধুনিক সমাজ গঠিত হয়েছে। বলছে যে সময়ের পরিবর্তনে ধীরে ধীরে দেখা গেছে যে বিজ্ঞানের যখন উন্নতি হওয়া শুরু করেছে, তখন কিন্তু বেশ দ্রুত আমাদের সমাজটা আরও উন্নত হয়েছে, আধুনিক সমাজ হয়েছে, আর আজকে আমরা সেই ফলটা ভোগ করছি। কালের সুদীর্ঘ যাত্রাপথে সমাজের পরিবর্তনকে 6টি ভাগে ভাগ করা যায়। এই যে সমাজ পরিবর্তনের যে ধাপগুলো আছে, সেগুলোকে আমরা 6টি ভাগে ভাগ করতে পারি বা স্তরে ভাগ করতে পারি। এগুলো হচ্ছে কি? শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, উদ্যান কৃষি ভিত্তিক সমাজ, 2 নাম্বার হলো উদ্যান কৃষি ভিত্তিক সমাজ, 3 নাম্বার হলো পশুপালন সমাজ। পশুপালন, আমি কিন্তু সমাজটা বারবার লিখছি না, আচ্ছা প্রথমটাই লিখে দিই। দেখো, তাহলে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, উদ্যান কৃষি ভিত্তিক সমাজ, পশুপালন ভিত্তিক সমাজ। তারপরে 4 নম্বর লিখব কৃষি ভিত্তিক সমাজ। সমাজ 5 নম্বরে লিখব শিল্প ভিত্তিক সমাজ, এবং সর্বশেষ বা 6 নম্বর স্তরটা হলো শিল্প বিপ্লব পরবর্তী, মানে শিল্প বিপ্লবের পরের যে অংশটা বা পরের যে সময়কালটা, সেই সময়ের সমাজ। এই হলো 6টি স্তর। এখন এই পাঠ 4-এ আমরা প্রথম 3টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? প্রথমে আছে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। এই নাম থেকে কিন্তু আমরা বুঝে যাচ্ছি অনেকটা যে এই সমাজের মানুষরা মূলত কি কাজ করতো বা তাদের প্রধান কাজ কি ছিল। তখন কিন্তু একটা নির্দিষ্ট সুন্দরভাবে গৃহ নির্মাণ করা বা একটা নির্দিষ্ট জায়গায় বসবাস করা,
দলবদ্ধভাবে, সেই জিনিসটা ছিল না। তারা যাযাবরের মতন জীবনযাপন করত। তাদের প্রধান কাজই ছিল খাদ্য সংগ্রহ করা। খাদ্য সংগ্রহ করতে গিয়ে তাদেরকে কি করতে হতো? শিকার করতে হতো। সেই শিকার আর খাদ্য সংগ্রহ করা এটাই ছিল তাদের মূল কাজ। শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ হচ্ছে মানব সমাজের আদিমতম রূপ, মানে প্রথম একদম শুরুর কথা এটা। তখন স্থায়ী কোনো ঘরবাড়ি ছিল না। মানুষ গুহায় ও বন জঙ্গলে বাস করত। প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর, কিন্তু এই সম্পদকে ব্যবহার করে খাদ্য উৎপাদন করতে শেখেনি। যদিও তখন প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিল, তারপরেও তারা কিন্তু এই সম্পদগুলোকে কিভাবে কাজে লাগিয়ে নিজেদের খাদ্য উৎপাদন করা যায় বা নিজেরা ভালোভাবে বসবাস করা যায় সেটা তখন তারা শেখেনি। তারা বন জঙ্গলে ঘুরে বেড়াতো, গুহার মধ্যে বসবাস করতো, এভাবেই তাদের জীবন যেত। বন জঙ্গল থেকে তারা খাবার খুঁজে নিত আর শিকার করত। খাবারের খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াত। তাদের যখন মনে হতো যে না, এই এলাকায় আমাদের খাদ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে না এখন আর, তখন তারা ওই এলাকাটা ত্যাগ করে দিত। তারা অন্য একটা জায়গায় গিয়ে হয়তো সেখানে বন জঙ্গলে গুহায় গিয়ে বসবাস করা শুরু করত। ঠিক আছে। ফলমূল সংগ্রহ, পশু পাখি ও মৎস্য শিকার ছিল আদিম সমাজের প্রধান কাজ। তাহলে এই সময়ে মানে আদিম যুগে মানুষের প্রথম কাজ ছিল যে খাদ্য সংগ্রহ করার জন্য তারা কি কি কাজ করত? মৎস্য শিকার করত, পশু শিকার করত, পশু পাখি, আর হলো ফলমূল সংগ্রহ করত। ফলমূল তারা বিভিন্ন জঙ্গলে ঘুরে ঘুরে তারা খাবার জন্য বিভিন্ন ধরনের ফলমূল সংগ্রহ করত। যখন শিকার মিলত তখন তারা খেত, শিকার না মিললে উপোস থাকতে হতো। যখন তারা কোনো কিছু শিকার করতে পারতো তখন তারা ভালো মতো খেত, কিন্তু যখন এটা সম্ভব হতো না তখন তাদেরকে কিন্তু না খেয়েই থাকতে হতো, কারণ তারা যে খাদ্য উৎপাদন করার যে পদ্ধতি সেগুলো তখনও তো তারা শেখে। রান্নাবান্নার কথা তো অনেক দূরের কথা। তখন মেয়েরা ফলমূল সংগ্রহ করত আর পুরুষরা শিকার করত। গোষ্ঠীর শক্তিশালী লোকটিকে সবাই দলপতি হিসাবে মানত। যে কয়েকজন মিলে তারা থাকতো তার মধ্যে যে সব থেকে বেশি শক্তিশালী ছিল তাকেই তারা দলনেতা হিসাবে নির্বাচন করত। অর্থাৎ যার শক্তি বেশি, যেহেতু এখানে প্রধান কাজটাই ছিল পুরুষদের প্রধান কাজটাই ছিল পশু শিকার করা, তো পশু শিকার করতে হলে হিংস্র পশুদের সাথে লড়াই করেই কিন্তু এই কাজটা করা সম্ভব। তার জন্য তার প্রচুর শক্তি থাকতে হবে, আর যেই ব্যক্তির এটা আছে থাকতো তাকেই সবাই ভাবতো যে হ্যাঁ, এই আমাদের দলনেতা হলে ভালো হবে, সেই আমাদেরকে খাদ্য সংগ্রহ করার ব্যাপারে যথেষ্ট সাহায্য সহযোগিতা করতে পারবে। এই জন্যই কিন্তু তাদের এই দলনেতার বাছার পদ্ধতি ছিল শক্তি দিয়ে। সে সময় পাথরই ছিল একমাত্র হাতিয়ার। এই যে এখনকার মতন ধাতু দিয়ে বিভিন্ন ছুরি কাঁচি এগুলো তো তখন ছিল না। তখন পাথর খোদাই করে বা পাথরের সাথে ঘষে কিছুটা ভেঙে তারা চেষ্টা করতো সেগুলা হাতিয়ার তৈরি করে। তাদের একমাত্র হাতিয়ারই ছিল হলো পাথর। এই কারণে এই সমাজকে প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগের সমাজও বলে। প্রস্তর মানে তো পাথর, তাই না? এটা হলো যে যেহেতু এই সময়ে পাথর দিয়েই মানুষ শিকারের সব হাতিয়ারগুলো তৈরি করতো বা খাদ্য সংগ্রহের জন্য তাদের যেই ধরনের যন্ত্রপাতি দরকার হতো সেগুলো বেশিরভাগ পাথর দিয়ে তৈরি করতো, সেজন্য একে প্রস্তর যুগ বা প্রাগৈতিহাসিক যুগ বলা হয়। কোন যুগটাকে মনে রাখবি? শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক যে সমাজটা, সেই সমাজকেই কিন্তু প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগের সমাজ বলা হয়। এই সমাজের উল্লেখযোগ্য হাতিয়ারগুলো হচ্ছে খাঁচকাটা বল্লম, মাছ ধরার হারপুন ও হাড়ের সুই। মানে পাথর ছিল মূল হাতিয়ার, এছাড়া যে পশু পাখি হাড় পেত সেটাকে তারা অনেক সময় কাজে লাগাতো যে মাছ শিকারের জন্য। হাড় দিয়ে যে হাড়ের সুই, চিকন হাড়গুলোকে তারা সুই হিসাবে ব্যবহার করত। শীত ও রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ গাছের ছাল ও লতাপাতা ও পশুর চামড়া ব্যবহার করত। অর্থাৎ তখন তো পোশাক ছিল না, তাই না? তাহলে তারা এই যে রোদ বৃষ্টি থেকে বা ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য গাছের ছাল, তারপরে গাছের পাতা, লতাপাতা, পশুর চামড়া, এগুলো দিয়ে তারা গায়ে পেঁচিয়ে এই কাজটা তারা করতো। তাদের তো তখন লজ্জা নিবারণের থেকে
এই ঠান্ডা রোদ বৃষ্টি থেকে যে রেহাই পাওয়ার ব্যাপারটা সেটাই বেশি জরুরি ছিল। এ সমাজের মানুষ কোনো শক্তিশালী সংগঠন বা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি, যেহেতু তারা নিজেরাই শক্তভাবে একটা বসবাসের স্থান তৈরি করতে পারেনি, তাহলে তাদের দ্বারা কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা তো সম্ভব ছিল না, তাই না? তাই বলছে যে এই সমাজের মানুষ কোনো শক্তিশালী সংগঠন প্রতিষ্ঠান বা গড়ে তুলতে পারেনি। তাহলে শিকার ও খাদ্যভিত্তিক খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের কথা আমরা জানলাম। এরপরে আমরা যেই সমাজ নিয়ে আলোচনা করব সেটা হলো উদ্যান কৃষিভিত্তিক সমাজ। উদ্যান কৃষি, দেখো আমরা কিন্তু জেনেছি যে আদিম যুগে মানুষ খাদ্য উৎপাদন করতে জানত না। তারা কি করত? ফলমূল সংগ্রহ করত। মহিলারা সাধারণত ফলমূল সংগ্রহ করত বন জঙ্গল থেকে, আর পুরুষরা পশু শিকারে যেত। এভাবে যখন মহিলারা পশু শিকার মানে যখন মহিলারা ফলমূল সংগ্রহ করতে বন জঙ্গলে ঘুরত, তখন দেখা যেত তারা বুনো বার্লি বা বুনো গম, তারপরে প্রচুর মূল কন্দ এগুলা সংগ্রহ করে বাড়িতে আনত। তো বাড়িতে আনার পরে তারা যখন এগুলো খাওয়ার জন্য প্রস্তুত করতো বা হাতের থেকে এদিক সেদিক পড়ে যেত বা কোথাও রাখতো, সেখান থেকে আবার যখন উঠিয়ে নিত কিছুটা হয়তো ওখানে পড়েই থাকতো, একটা সময় দেখলো যে ওইখান থেকেই আবার সেই নতুন চারা গাছ হচ্ছে, আর সেই চারা গাছে নতুন করে শীষ হচ্ছে, মানে ফলন হচ্ছে। তখন ওদের মাথায় এমন চিন্তা আসলো যে তাহলে তো আমরা চাইলে এটাকে আমরা নিয়মিত খাদ্যের একটা ভাণ্ডার করে ফেলতে পারি, যে আমরা যদি এভাবে কিছু অংশ খাই আর কিছু অংশ রোপণ করি বা রেখে দেই বা গর্ত করে সেগুলো রাখি, তাহলে এখান থেকে আবার নতুন গাছ হবে। আমাদের তখন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সংগ্রহ করতে হবে না, আমার বাড়ির কাছাকাছি থেকে এই ফলমূলগুলা বলো বা শস্য বলো সেগুলা পেয়ে যাবে। এরকম করেই হয়তো তাদের ভিতরে এই যে কৃষি বা খাদ্য উৎপাদন এই ব্যাপারটা আসছে, যার ফলে সমাজ বিজ্ঞানীরা মনে করেন যে মহিলারাই হলো বা মেয়েরাই হলো কৃষিকাজের উদ্ভাবন। হ্যাঁ, কৃষিকাজের উদ্ভাবন করেছে মেয়েরা। বইয়ের কথায় আসো, এই সমাজে খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। এরা তখন শুধু সংগ্রহই না, এরা উৎপাদন করতেও শিখল। সমাজবিজ্ঞানীরা বলেন মেয়েরাই কৃষিকাজের উদ্ভাবন করেছে। আদিম সমাজের পুরুষেরা যেহেতু শিকারের সন্ধানে ফলমূল আহরণের ভার ছিল মেয়েদের উপর। ফলমূল সংগ্রহ করতে গিয়ে কখনো তারা নিয়ে আসতো বুনো গম ও বার্লি, মেটে আলু, প্রচুর মূল ও কন্দ। আস্তানার আশেপাশে গম ও বার্লির যেসব দানা পড়তো তা থেকে গজিয়ে উঠত চারা গাছ। চারা গাছ পরে দেখা যেত শীষ ও দানা। এই ধরনের ঘটনা থেকে বীজ ছিটিয়ে খাওয়ার উপযোগী শস্য পাওয়ার ধারণা সৃষ্টি হয়। তাহলে দেখো যে যেহেতু মেয়েদের উপরে এই ফলমূল সংগ্রহের দায়িত্বটা ছিল, তাই তখন তাদের মাথাতেই কিন্তু কৃষির এই চিন্তাটা প্রথম আসে। খাদ্য উৎপাদন করা যায়, নিজেরা খাদ্য যে উৎপাদন করা যায় এটা তাদের ভিতর থেকে প্রথম আসে এবং তারা এরপর থেকে খাদ্য উৎপাদন করতে শুরু করে। কৃষিকাজের এ পর্যায়কে বলা হয় উদ্যান চাষ। এক্ষেত্রে প্রথমে মেয়েরা তাদের বসবাসের আশেপাশে পতিত জমিতে একটি লম্বা লাঠি বা পশুর শিং দিয়ে মাটি চিরে গর্তে বীজ ফেলে ফসল ও ফলমূল উৎপাদন করত। তারা কি করতো? তারা কোনো লম্বা গাছের লাঠি বা পশুর শিং দিয়ে মাটি আগে ছিটতো, মানে মাটি কুপিয়ে সেখানে গর্ত করে তার মধ্যে সেই বীজ বা মূল যেটাই বলো সেটা তারা পুঁতে রাখতো। পরে সেখান থেকে গাছ বের হতো আর সেই ফসল বের হতো, ফসল হতো। সেই ফসল তারা কি করতো? পশুর যে চোয়ালের হাড় সেটা দিয়ে কাটতো। পশুর চোয়ালের যে হাড় আমরা দেখেছি, তোমরা অনেকেই হয়তো দেখে থাকবে, যে মনে করো গরুর যে হাড় তোমরা কি দেখেছো? কোরবানির পশুর যে হাড় দাঁতের অংশটা কি তোমরা দেখেছো কখনো? ওই অংশটা দিয়ে তারা কি করতো? তারা এই ফসলটা কাটতো। তবে প্রয়োজনের বেশি ফসল তারা উৎপাদন করে। এক্ষেত্রে তারা মনে করতো না যে আমাদের অতিরিক্ত মজুদ রাখতে হবে, এই চিন্তাটা কখনো তাদের ভিতরে আসে।
যতটুকু তাদের প্রয়োজন হতো ততটুকু শুধু তারা উৎপাদন করত, এর থেকে বেশি তারা উৎপাদন করতো না। হ্যাঁ, এই হলো উদ্যান কৃষিভিত্তিক সমাজ। এই উদ্যান কৃষিভিত্তিক সমাজ কিন্তু একটা বড় মোড়, একটা বড় মানে সমাজকে উন্নয়ন করার, সমাজকে আরো উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার একটা বেশ বড় অধ্যায়। এরপর আসছে পশুপালন। পশুপালনের নাম শুনে বোঝা যাচ্ছে যে এই সময় থেকে মানুষ বা আগের যুগের মানুষ পশু পালতে শিখেছিল বা শুরু করেছিল। যখন সমাজ বিকাশের ধারা আস্তে আস্তে একটু চিন্তাধারা আরেকটু উন্নত হলো, তখন এক সময় দেখলো যে এই পশুপালনের সময় প্রথমে কিন্তু কুকুর তারা পেলেছিল। প্রথম মানুষরা কিন্তু পশু হিসাবে কুকুরকে গৃহপালিত পশু হিসাবে ধরেছিল। তো যখন দেখলো যে হ্যাঁ, আমাদের যদি কিছু পশু আমরা শিকার করলাম, সেই মাংসটা আমরা রেখে দিলাম, সেটা হয়তো পচে যাচ্ছে, সেটা কিন্তু তারা খেতে পারছে না। তখন তারা ভাবলো যে কিছু পশু আমরা আজকে হয়তো বেশি শিকার করা গেছে বা বেশি পাওয়া গেছে, কোনগুলো যেগুলো হিংস্র নয় সেই ধরনের কোনো পশু যদি তারা পেয়ে থাকে, যেমন ভেড়া, হরিণ, তারপরে গরু, ঘোড়া, এই ধরনের কিছু পশু তারা মজুত করে রাখে, যেটা তাদের আজকেই লাগছে না সেটা তারা রেখে পরদিন খেত বা যখন তাদের প্রয়োজন হতো তখন খেত। আবার কুকুর দেখলো যে বেশ বিশ্বস্ত, কুকুর কিন্তু তাদেরকে অন্যান্য পশু থেকেও যেমন রক্ষা করছে, তেমন তাদের যখন এই পশুগুলো রাখছে, এই যে গরু, ভেড়া, এগুলোকেও কিন্তু অন্য কোনো পশু যদি আক্রমণ করতে আসে সেখানেও তাদের রক্ষা করছে কুকুর। তাহলে প্রথমে তারা মনে করলো যে কুকুর গৃহপালিত পশু হিসাবে পালন করা সব থেকে ভালো। আচ্ছা, বইয়ের ভাষায় চলে আসি। সমাজ বিকাশের ধারায় পশুপালন শুরু হলে সমাজ আরও এগিয়ে যায়। এ সমাজের মানুষ খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন করে জীবিকা নির্বাহ করত। শিকারী মানুষ প্রথমে কুকুরকে পোষ মানিয়ে গৃহপালিত পশুতে পরিণত করে। প্রথমে তাদের পশুপালনের ক্ষেত্রে কুকুরকেই তারা বেছে নেয়, কারণ এটা ছিল তাদের জন্য অনেক সহায়ক। কুকুর ছিল বিশ্বস্ত প্রহরী ও শিকারের সঙ্গী। যেমন তাদের বাড়িঘর তো ছিল না, যাই হোক তারা যেখানে বসবাস করতো সেই জায়গাটাও যেমন পাহারা দিতে সক্ষম ছিল, ঠিক তেমনি যখন তারা দূরে যেত বনের গভীর জঙ্গলে হিংস্র পশু পাখির আক্রমণ থেকেও এই কুকুররা তাদেরকে অনেকটাই সাহায্য করতে পারতো, তাই শিকারের সঙ্গে ছিল। অনেক সময় বুনো ষাঁড়, ভেড়া, ছাগল, ঘোড়া, গাধা প্রভৃতি পশু মানুষের হাতে ধরা পড়তো, সেগুলোকে তারা ধরে এনে বেঁধে রাখতো। এগুলো ছিল তাদের জীবন্ত খাদ্য ভাণ্ডার। জীবন্ত খাদ্য ভাণ্ডার কি? এটা এরকম ধরনের প্রশ্ন আমাদের ছোট প্রশ্নের ভিতর বা এমসিকিউতে থাকতে পারে, তাই না? জীবন্ত খাদ্য ভাণ্ডার হলো কিছু পশু পাখি, পশুপালন সমাজে এই ধরনের পশু যেগুলো হিংস্র নয়, যেমন ষাঁড়, ভেড়া, ছাগল, ঘোড়া, গাধা ইত্যাদি। শিকার না মিলে এগুলোকে বধ করে আহার করতো, মানে এগুলো থাকতো, যদি কোনো শিকার মেলেনি তখন তারা এগুলোকেই বধ করে অর্থাৎ হত্যা করে তারপর সেটার মাংস খেত। এগুলো ছিল তাদের জীবন্ত খাদ্য ভাণ্ডার। মনে রাখে মানুষ ক্রমে বুঝতে পারে গরু, ছাগল, ভেড়াকে না মেরে এগুলোকে বাঁচিয়ে রাখলে বেশি লাভজনক হবে। কারণ কি? কারণ এগুলো যখন একসাথে থাকছে তখন দেখা যাচ্ছে যে এগুলো থেকে আবার নতুন পশু আসছে, অর্থাৎ এই গরুর বাচ্চা হচ্ছে, তারপরে ভেড়ার বাচ্চা হচ্ছে, ছাগলের বাচ্চা হচ্ছে, এইভাবে তাদের এই যে পশু সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে। এটা তাদের বড় একটা খাদ্য মজুদের ব্যবস্থা হয়ে যাচ্ছে। এগুলোকে সাথে সাথে মেরে খেয়ে না ফেলে যদি রাখা হয়, এখান থেকে দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে। এভাবে তাদের মাথায় এই পশুপালনের ধারণাটা চলে আসলো। মানুষ ক্রমে বুঝতে পারে গরু, ছাগল, ভেড়া না মেরে এগুলোকে বাঁচিয়ে রাখলে বেশি লাভজনক হবে। যেমন প্রতিদিন দুধ ও বছর বছর বাচ্চা পাওয়া যায়, এগুলো থেকে তো দুধও আসছে, তাই না? তাদের মাথায় এটা আসলো যে আমরা দুধও খাওয়ার জন্য পাচ্ছি, আর সাথে প্রতি বছর বাচ্চাও পাচ্ছি। চামড়া ও পশমকে বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। তারপরে যখন আমরা এই চামড়া পাচ্ছি আর ভেড়ার যেমন পশমটা পাচ্ছি, এটাও আমাদের অনেক কাজে লাগছে। এভাবে সমাজে গৃহপালিত পশুর সংখ্যা বেড়ে তা মানুষের সম্পদে পরিণত হয়।
এই সমাজে মুদ্রার প্রচলন হয়নি, তবে দ্রব্য বিনিময় প্রথার উদ্ভব ঘটে। তাহলে দ্রব্য বিনিময় প্রথাটা কখন উদ্ভব ঘটে? পশুপালন সমাজে। ধরো আমার ভেড়া আছে আর আরেকজনের গরু আছে। আমার এখন গরুর প্রয়োজন, গাভীর প্রয়োজন, আমি ওকে ভেড়া দিলাম আর তার কাছ থেকে গরু নিলাম। তার যেটা নাই সে সেটা যা আমাকে যেটা সে দিবে সেটা তার বেশি আছে বা সেটা আমার প্রয়োজন, আবার আমার কাছে যেটা আছে সেটা তার প্রয়োজন। এভাবে নিজেদের প্রয়োজন মেটানোর জন্য একজনের দ্রব্য আরেকজনকে দেওয়া আর তারটা নেওয়া, এই দেওয়া নেওয়া বিষয়টাই হলো বিনিময়, তাই না? এই বিনিময় প্রথাটা কিন্তু উদ্ভব ঘটে এই পশুপালন সমাজ থেকে। ঠিক আছে, এটাও কিন্তু খুব মনে রাখার একটা বিষয় যে দ্রব্য বিনিময় প্রথার উদ্ভব ঘটে সমাজের কোন স্তরে? পশুপালন সমাজে বা পশুপালন স্তরে সমাজের এটা হলো 3 নাম্বার ধাপ। এই সময় এই প্রথার উদ্ভব ঘটে। একজনের পশুর সঙ্গে অন্য পশু কিংবা অন্য কিছু বদল করা হতো, তবে আদিম সমাজের মতো এ সমাজের মানুষও যাযাবর জীবনযাপন করতো, অর্থাৎ তখনও কিন্তু ঘর বাড়ি তৈরি করা বা সেখানে একটা নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে বসবাস করার প্রথাটা শুরু হয়। এই সময় মানুষরা পশুপালন সমাজ পর্যন্ত মানুষরা যাযাবরের মতোই জীবনযাপন করত। হয়তো তারা যখন এক জায়গা ছেড়ে আরেক জায়গায় যেত তখন এই পশুগুলোকেও তারা তাদের সাথে করে নিয়ে যেত, যতদূর সম্ভব তারা সেটা করত। তাহলে এই গেল হলো পশুপালন সমাজের সংক্ষিপ্ত আলোচনা। প্রথম 3টা ধাপ সমাজের সমাজ পরিবর্তন বা বিকাশের যে প্রথম 3টা স্তর বা ধাপ সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব বাকি 3টা ধাপ নিয়ে। সেটা আছে হলো পাঠ 4, 5 ও 6। ঠিক আছে, তো তোমরা আজকের এই বিষয়বস্তুটা বইয়ের প্রতিটা লাইন খুব সুন্দর করে মনে রেখে পড়বে, বোঝার চেষ্টা করবে। আর বুঝে পড়লে কিন্তু সেটা মনের ভিতরে গেঁথে থাকে, সেটা কেউ আর ভুলে যায় না, আর বুঝতেও কিন্তু সহজ হয়ে যায়। একটা জিনিস তুমি যদি একবার পড়ো যতটা বুঝবে, তুমি যদি সেটাকে 3 বার পড়ো তাহলে তুমি দেখো ওর ভিতর থেকে অনেক কিছু তোমার আয়ত্ত হয়ে যাচ্ছে, তুমি সেটাকে আরও বেশি ভালোভাবে বুঝে যাচ্ছ। এবং যখন তুমি 3-এর জায়গায় 5 বার পড়বে তখন কিন্তু তোমার বোঝাও হলো, প্লাস তোমার কিন্তু একদম মনে থাকবে খুব ভালোভাবে। তুমি এটা মানে তোমার অজান্তেই তোমার মুখস্থ হয়ে যাবে। মুখস্থের উদ্দেশ্যে নয়, তুমি বোঝার উদ্দেশ্যে পড়বে, দেখবে যে তোমার এটা বোঝা হয়ে যাবে। সাথে সাথে যখনই তুমি বুঝবে তখন তোমার সেটা মনে গেঁথে যাবে, তুমি সেটা আর ভুলবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, তুমি যেন তোমরা সবাই সুস্থ থাকো, স্বাভাবিকভাবে জীবনযাপন করার সেই আগের মতন পরিবেশটা পাও। তাহলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।